খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ মঙ্গলবার 15 তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। ওয়াকফ নিয়ে তাণ্ডব ভাঙড়ে, প্রিজন ভ্যান উল্টে আগুনে ছাই পুলিশের 5 বাইক, পুরো এলাকায় যেন যুদ্ধক্ষেত্র। মোহাম্মদ সেলিম বেরোনোর পরেই জ্বলে উঠল শামশেরগঞ্জ, সেনা পুলিশকে ঘিরে তীব্র হামলার অভিযোগ। বিজেপি রাজ্য সভাপতির নামে থানায় এফআইআর, হিংসায় উস্কানির অভিযোগে উত্তাল রাজনীতি। প্রাণে বেঁচেছি, ফিরলে মেরে ফেলবে, সুকান্তর সামনে ফুপিয়ে কাঁদলেন ঘর ছাড়া মা। মুর্শিদাবাদের হৃদয় বিদারক দৃশ্য। রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, যোগী সরকারের কড়া নির্দেশে কাঁপছে গোটা প্রশাসন। ধর্ম নিয়ে অধর্ম খেলবেন না, ওয়াকফ আগুনের মাঝেও কালীঘাট থেকে মুখ্যমন্ত্রীর সম্প্রীতির বার্তা। আগুন নিয়ে খেললে আপনাকেও পুড়তে হবে, ওয়াকফ ইস্যুতে ইউনূসকে সরাসরি হুঁশিয়ারি হাসিনার। হাবড়ায় কোটি টাকার প্রতারণা, সমবায় সমিতির টাকা গিলে পরিবার সহ উধাও ম্যানেজার, চাঞ্চল্য তুঙ্গে। সলমান খানকে আবারও প্রাণনাশের হুমকি, এবার সরাসরি বোমা মেরে উড়িয়ে দেওয়ার বার্তা। ভেজাল দুধে ভরে যাচ্ছিল বাজার, পোলবায় ধরা পড়ল 2 গাড়ি, 3 জন গ্রেফতার। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টে মামলা, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। ওয়াকফ আগুনে জ্বলছে ভাঙড়। মঙ্গলবার নওশাদ সিদ্দিকীর ডাকে সমাবেশে যোগ দিতে আসার সময় মিছিল আটকানোকে কেন্দ্র করে উত্তাল হয় বাসন্তী হাইওয়ে। বেলা করাতেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, পুলিশের উপর হামলা চলে বলে অভিযোগ। উল্টে দেওয়া হয় প্রিজন ভ্যান, পুড়ে ছাই হয়ে যায় পুলিশের 5টি বাইক। সব মিলিয়ে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে আইএসএফ এর গুন্ডামিতে উত্তেজনার পারদ চড়ছে ভাঙড়েও। সোমবার শিয়ালদহের রামলীলা ময়দানে আইএসএফ এর তরফে ওয়াকফ বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিতে যাচ্ছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। অভিযোগ, বাসন্তী হাইওয়েতে ভোজেরহাটের কাছে তাঁদের পথ আটকায় পুলিশ। আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। বাসন্তী হাইওয়ের উপরেই দুপক্ষের মধ্যে ধুমধুমার শুরু হয়। পুলিশ লাঠিচার্জ শুরু করে, তাতে এক আইএসএফ কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। এরপরে বাসন্তী হাইওয়েতে বসে বিক্ষোভে সামিল হন আইএসএফ কর্মীরা। বিক্ষোভে আচমকায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের সোনপুর। অভিযোগ, জাতীয় পতাকা হাতে উন্মত্ত জনতা প্রথমে এলাকার সিসিটিভি ভাঙে, তারপর হামলা হয় পুলিশের উপর। 5 উর্দিধারে জখম হন বলেই খবর। প্রিজন ভ্যান উল্টে দেওয়ার পাশাপাশি 5টি বাইক জ্বালিয়ে দেওয়া হয়। এদিন শিয়ালদহে ওয়াকফ বিরোধী সভা থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলে, আজ মুসলিমদের সম্পত্তি নিয়ে এই আইন করছে, কাল হিন্দু, খ্রিস্টান, শিখদের সম্পত্তি নিয়েও হবে, তা আমাদের রুখতে হবে। তবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে আমাদের। শান্তিপূর্ণ আন্দোলন না হলে সেখানে আইএসএফ নেই, অথচ তার দলের সমর্থকরাই রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশের উপর হামলা করে বাইক জ্বালিয়ে দিচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দলীয় বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, আইএসএফ 4 পয়সার দল, শুধু উত্তেজনা, অশান্তি তৈরির চেষ্টা করছে। যখন তীব্র অশান্তির পর মুর্শিদাবাদের জঙ্গিপুর, ধুলিয়ান শান্ত হচ্ছে, তখনই একেবারে কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনার ভাঙড়কে উত্তপ্ত করা হচ্ছে। এটা আদপে পরিকল্পিত চক্রান্ত। ফের উত্তপ্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। গ্রামের পশ্চিম দিকের আমবাগান থেকে ইট পাটকেল ছোড়া শুরু হয় হঠাৎ। গ্রামে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী তাদের তাড়া করেন। বাগানের মধ্যে কিছুটা যেতে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে আক্রমণ শুরু হয়। কার্যত ছুটে প্রাণে বাঁচেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং শামশেরগঞ্জ থানার পুলিশ। এরপর বিশাল কেন্দ্রীয় বাহিনী পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ফের নতুন করে আতঙ্ক ছড়ায় জাফরাবাদ এলাকায়। বর্তমানে এলাকায় টহল দিচ্ছেন তারা। সোমবার দুপুরে শামশেরগঞ্জের জাফরাবাদ এলাকায় পৌঁছেছিলেন বাম নেতা মোহাম্মদ সেলিম। তিনি এলাকা ঘুরে দেখছিলেন, কথা বলছিলেন স্থানীয়দের সঙ্গে। ঠিক সেই সময় আমবাগানের দিক থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় ভয় পেয়ে থানায় যান স্থানীয়দের একাংশ। তাদের দাবি, হাতে পায়ে পড়েন তারা আধিকারিকদের। তারপর এলাকায় যান 5 চোর। তারা আমবাগানের দিক থেকে দুষ্কৃতীদের সরানোর চেষ্টা করে।
স্থানীয়রা জানান এরপর উল্টে ওই 5 জনকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। বিপদ বুঝে পিছু হটতে বাধ্য হন তারা। ততক্ষণে এলাকায় আরও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত হয়েছেন। তারা এলাকায় টহল শুরু করেন। এদিকে সোমবার মুর্শিদাবাদের কান্দি এলাকায় অশান্তি বাধে। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন একাংশ। কান্দি মহকুমার বরুঞ্চা থানার কুলি চৌরাস্তা এলাকায় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এলাকা বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওয়াকফের বিরোধিতায় শুক্রবার থেকে বিক্ষিপ্ত ঝামেলা চলছে মুর্শিদাবাদের বেশ কয়েকটি জেলায়। সোমবার রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জানিয়ে দেয়, গত 36 ঘন্টায় মুর্শিদাবাদে নতুন করে কোনো অশান্তি হয়নি। সাংবাদিক বৈঠক শেষ হতে ফের অশান্তি ছড়ায় শামশেরগঞ্জে। প্রিয় দর্শক, দুর্গাপুর সংবাদ, সত্যের সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে। আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সত্য ও যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কোনো পক্ষ নয়, শুধুই প্রকৃত সংবাদ। আমাদের লক্ষ্য 1000 লাইক। যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই জেলার খবর আমরা আরো বেশি কভার করব। আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানান। গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে গোষ্ঠী সংঘর্ষের পরিস্থিতি চলছে। সোমবার নতুন করে আগুন জ্বলেছে ভাঙড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিবি আনন্দ বোস থেকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সকলে বারে বারে শান্তি রক্ষার বার্তা দিচ্ছেন। শক্ত হাতে অশান্তি মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। এমন পরিস্থিতিতে নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে হিংসা ছড়াতে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ উঠল বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। এই অভিযোগে সোমবার রাজ্য জুড়ে বিভিন্ন থানায় এফআইআর দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ। দলের রাজ্য সভাপতি তৃণাঙ্কন ভট্টাচার্যের নির্দেশেই শিলিগুড়ি থেকে মেদিনীপুর বিভিন্ন থানায় সুকান্তর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে মামলা দায়ের করেছে টিএমসিপি। তৃণাঙ্কন জানিয়েছে, এদিন প্রায় 150টি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। আগামীকাল মঙ্গলবারও বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হবে। তৃণাঙ্কনের কথায়, বাংলার শান্ত মাটিকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। পরিকল্পিতভাবে গোষ্ঠী সংঘর্ষের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি যেভাবে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন তা অত্যন্ত নিন্দনীয়। এর প্রতিবাদে থানায় থানায় এফআইআর দায়েরের পাশাপাশি মানুষকে সচেতনও করা হবে। আমরা চাই না কোথাও অশান্তির পরিবেশ তৈরি হোক। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতির কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে। তবে অশান্তির প্রসঙ্গে এদিন তৃণমূলকেই দায়ী করে সুকান্ত মজুমদার বলেছে, পশ্চিম বাংলার হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। রাজ্যের পরিস্থিতি বাংলাদেশের চেয়েও খারাপ। এজন্য তৃণমূলের সরকারকেই দায়ী করেছেন তিনি। দাও দাও করে জ্বলছে ঘর, পিছনে পৈশাচিক উল্লাস, কান্না চেপে বাড়িঘর ভিটে মাটি ছেড়ে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে পাশের জেলায়। দৌড়ানোর সময় কানে আসছিল একটাই কথা, আগুন জ্বলছে, ধরে এনে ফেলে দে। সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মুর্শিদাবাদের ঘরহারা মহিলারা। একই সঙ্গে দোষীদের শাস্তির দাবিও করলেন। বিএসএফ ক্যাম্প তৈরি করে তারপরেই যেন তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়। আর্জি জানালেন ভিটে মাটি হারারা। ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ার। প্রাণ গিয়েছে 3 জনের, জ্বলেছে পুলিশের গাড়ি, বাড়িঘর, দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাত থেকেই নেমেছে বিএসএফ। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকে আধা সেনাও নামানো হয়। লাগাতার অশান্তির জেরে একাধিক গ্রাম ছেড়ে পালিয়েছে বহু পরিবার। তাদের মধ্যে অধিকাংশই মহিলা। সুকান্তের অভিযোগ, এই মহিলাদের সম্মানহানির চেষ্টা করেছে দুষ্কৃতীরা। কতজনকে বাঁচানো গিয়েছে তা নিয়েও সন্দিহান তিনি। ঘরহারা পরিবারগুলি আশ্রয় নিয়েছে পড়শি জেলা মালদহের বৈষ্ণবনগরের বিভিন্ন স্কুলে। এদিন মালদহে গিয়ে পারলালপুর হাই স্কুলে আশ্রিতদের সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি। সেখানে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা তিনি শোনেন। রাজ্য বিজেপির সভাপতিকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মুর্শিদাবাদের ঘরহারারা। ভিটেমাটি হারা কল্পনা মণ্ডল বলে, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, ছুটতে পারি না, তারপরেও দৌড়ে প্রাণ বাঁচিয়েছি। পিছন থেকে শুনতে পাচ্ছিলাম আগুন জ্বলছে, ধরে এনে ফেলে দে।
আর ফিরতে পারবো কিনা জানি না। ভিটে ছাড়াদের দাবি ওখানে ক্যাম্প বসাতে হবে, না হলে আমরা ফিরলে আবার মারবে। তাদের কথা মন দিয়ে শুনেন সুকান্ত। তিনি জানান, আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামবো। আমরা কোর্টে যাব, মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ব আর অন্যদিকে আইনি পদ্ধতিতে লড়ব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে পুরো বিষয়টা বলবো এবং আমি বিরোধী দলনেতার সঙ্গে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আরও অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। কোর্টের কাছে আমরা আবেদন রাখব যাতে রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজ করতে দেয়। অযোধ্যার রাম মন্দিরে ভয়াবহ হামলার হুঁশিয়ারি পাঠানো হয়েছে হুমকি ইমেল। হুমকি বার্তা এসেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ইমেল আইডিতে। ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন যোগী সরকার। এ প্রসঙ্গে অযোধ্যার জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ু থেকে কোনো ব্যক্তি ওই মেলটি করে। তারপরে আরও জোরদার হয়েছে মন্দিরের নিরাপত্তা। তবে এ প্রসঙ্গে মন্দির কমিটিতে কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি। প্রসঙ্গত, অযোধ্যায় রামলালার নিরাপত্তার দায়িত্বে ইতিমধ্যে বিশেষ বাহিনী করেছে উত্তরপ্রদেশ পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি এর তত্ত্বাবধানে সেই বাহিনীকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এই পুলিশ বাহিনীতে রয়েছে বাছাই করা 200 অফিসার, জওয়ানও রয়েছে এই বাহিনীতে। গত বছর 22 জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পরে মন্দিরের দায়িত্ব নিয়েছে এই বাহিনী। ব্ল্যাক ক্যাট বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ পেয়েছে এই বিশেষ বাহিনী। তবে এই ইমেল পাওয়ার পর থেকেই আরও সাবধান হয়ে গিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কে এবং কেন এই ইমেল পাঠিয়েছে তার তদন্ত চলছে। গোটা মন্দিরের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে রাম মন্দির স্থাপনের পরই বেড়ে গিয়েছে পর্যটকের সংখ্যা। তাই পর্যটকদেরও সুরক্ষা দিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে যোগী সরকার। অন্যদিকে এই বিষয়ে পুলিশ বাহিনীও পর্যবেক্ষণ করছে অনবরত। মোদির এই বাহিনী রক্ষা কবচ হিসাবে রয়েছে রাম মন্দিরের। ওয়াকফ আইন নিয়ে অশান্তির মাঝেই কালীঘাট থেকে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই। আমজনতাকে সতর্ক করে বললেন, কেউ কেউ প্ররোচনা দেবে, পা দেবেন না, মাথা ঠান্ডা রাখুন। ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বরে রানী রাসমণি স্কাইওয়াক তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কাইওয়াকের উদ্বোধনের দিনেই মমতা কালীঘাট স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করে। সেটা 2018 সালের নভেম্বরে। বহু জটিলতা কাটিয়ে অবশেষে সোমবার সন্ধ্যায় কালীঘাটে সেই স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি তারকেশ্বর তারাপীঠ থেকে ফুরফুরা শরীফের উন্নয়নের কথা বলেন। ওয়াকফ আইন নিয়ে রাজ্যের কয়েকটি জেলা থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। যদিও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে, সেই আবহে এদিন ফের ঐক্যের বার্তা দিলেন মমতা। বললেন, বাংলা সম্প্রীতির মাটি, ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই। এরপরেই নাম না করেও বিঁধলেন বিজেপিকে। প্ররোচনা দেওয়ার অভিযোগ তুললেন তিনি। প্ররোচনায় পা না দিয়ে সকলকে সতর্ক থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, কারোর ওপর যদি আঘাত আসে, সে যে ধর্মেরই লোক হোক, আমরা পাশে দাঁড়াই। তবে আন্দোলনের নামে যে আইন হাতে তুলে নেওয়া তা নয়। এদিন ফের তা বুঝিয়ে দিলেন। বললেন, আন্দোলনের অধিকার সবার রয়েছে, তবে আইন হাতে তুলে নেবেন না। উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতায় গত কয়েকদিন ধরে উত্তাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান। প্রাণ গিয়েছে 3 জনের, জ্বলছে পুলিশের গাড়ি, বাড়িঘর, দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার থেকেই নেমেছে বিএসএফ। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকে আধা সেনাও নামানো হয়। লাগাতার অশান্তির জেরে একাধিক গ্রাম ছেড়ে পালিয়েছে বহু পরিবার। বর্তমানে আয়ত্তে পরিস্থিতি। বাংলাদেশে দিন দিন ইউনুসপন্থীদের অত্যাচারের মাত্রা বেড়েই চলছে। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাবার পর সে দেশে নৈরাজ্যের আবহাওয়া তৈরি করছে অন্তর্বর্তী সরকার। ইউনুস সরকারের আমলে এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই আবহে মোহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার, জানিয়ে ইতিমধ্যেই শোরগোল আন্তর্জাতিক মহলে। সূত্রের খবর, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে সুদখোর, ক্ষমতালোভী বলে আক্রমণ করলেন হাসিনা। সূত্রের খবর, গত রবিবার একটি ভার্চুয়াল বার্তায় শেখ হাসিনা বলেছে, বাংলাদেশের সমস্ত ইতিহাস মুছে ফেলতে চাইছে ইউনুস সরকার। মুক্তিযোদ্ধাদের ইতিহাস মুছে ফেলতে মরিয়া অন্তর্বর্তী সরকার। সোনার বাংলাদেশে হিংসা, অশান্তি তৈরি করছে ওরা। মুক্তিযোদ্ধাদের অবদান এবং তাদের স্মরণীয় করে রাখতে যে স্মৃতিসৌধ তৈরি করেছিলাম আমরা,
ইউনূসপন্থীরা সেই সব ভেঙে ঘুরিয়ে দিচ্ছে। আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সবকিছু। মোহাম্মদ ইউনূস, আপনার কাছে এইসবের জবাব আছে? একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি আগুন নিয়ে খেলেন তাহলে আপনাকেও সেই আগুনে পুড়েই মরতে হবে। প্রসঙ্গত, বিগত কিছুদিন আগে একটি অডিও বার্তায় ইউনূসকে একজন সুদখোর জঙ্গি নেতা বলে তীব্র আক্রমণ করে হাসিনা। তিনি বলেছিলেন, ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, নারীর সম্ভ্রম রক্ষা করতে হবে। হাসিনার সেই মন্তব্যে পাল্টা সুর চড়িয়েছিলেন ইউনূস সরকারও। উল্লেখ্য, বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের জেরে 5ই আগস্ট প্রধানমন্ত্রীর কুর্সি থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর থেকে ভারতে আছেন তিনি। ইউনূসের অন্তর্বর্তী সরকার হাসিনাকে তাদের হাতে তুলে দেবার দাবি জানালেও ঢাকার আবেদনে পাত্তা দেয়নি নয়াদিল্লি। সমবায় সমিতির কোটি কোটি টাকা হাতিয়ে সপরিবারে উধাও ম্যানেজার, এই অভিযোগকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর 24 পরগনার হাবড়ার আনোয়ার বেরিয়ায়। টাকা ফেরত পেতে পুলিশের দ্বারস্থ প্রতারিতরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনোয়ার বেরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিটি চালাচ্ছিলেন গ্রামেরই বাসিন্দা রবিউল হক, তার স্ত্রী ফরিদা বিবি এবং তাদের 3 ছেলেও যুক্ত ছিলেন। গ্রামের প্রায় শতাধিক গ্রাহক এই সমবায় সমিতিতে সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রেখেছিলেন। গচ্ছিত অর্থের পরিমাণ কয়েক কোটি টাকা। অভিযোগ, বছর 2 আগে আনোয়ার বেরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে তালা ঝুলিয়ে ম্যানেজার রবিউল হক এবং তার পরিবারের লোকজন বেপাত্তা হয়ে যায়। তবুও গ্রাহকরা আশায় ছিলেন রবিউল হয়তো ফিরে আসবে, কিন্তু দীর্ঘদিন সে না ফেরায় সম্প্রতি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সোমবার গ্রাহকরা একজোট হয়ে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতারিত গ্রাহক মোহাম্মদ ইলিয়াস মণ্ডল বলে, টাকা ফেরত পাওয়ার আশায় ছিলাম, কিন্তু সম্প্রতি আমরা জেনেছি সমবায় সমিতির ম্যানেজার রবিউল হক নিজেদের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে বাড়ি বন্ধক নিয়ে টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছেন। এরপরে প্রতারিত হয়েছি বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হয়েছি। এ প্রসঙ্গে জেলা কোঅপারেটিভ সোসাইটির ডেপুটি রেজিস্ট্রার দেবলীনা হাজরা জানিয়েছে, সমবায়ের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, জেলায় সর্বত্র সমবায় সমিতির নির্বাচন হয়নি, ফলে বোর্ড গঠনও হয়নি। আনোয়ার বেরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিও তার মধ্যে একটি। এই বোর্ড গঠন না হওয়ায় সমবায় সমিতিগুলিকে গণতান্ত্রিক পরিবেশ তৈরি না হওয়াকে কাজে লাগিয়ে প্রতারণা হয়েছে বলেই দাবি গ্রাহকদের। সময়টা মোটেই ভালো যাচ্ছে না বলিউডের ভাইজান সলমান খানের। বিগত কয়েক বছর ধরে একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন অভিনেতা, যার জেরে কড়াকড়ি হয়েছে তার নিরাপত্তা। কিন্তু তারপরেও থামছে না মৃত্যু হুমকি। ফের একবার নতুন করে প্রাণনাশের হুমকি পেলেন সলমান খান। এ নিয়ে গত 2 বছরে 5বার হুমকি পেলেন তিনি। সোমবার প্রকাশ্যে আসে এই খবর। জানা গিয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি প্রাণনাশের হুমকি দিয়েছেন ভাইজানকে। মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো টেক্সট মেসেজে অভিনেতাকে তার বাড়িতে ঢুকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে এবং তার গাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেবে। মুম্বাই পুলিশ নতুন করে একটি অভিযোগ দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত 2 বছর ধরে একের পর এক প্রাণনাশের হুমকি পেয়ে যাচ্ছেন সলমান খান। গত বছর বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত গুন্ডারা সলমানের বাড়িতে গুলি চালিয়েছিল, যার পরে অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়। যদিও এই হামলার পিছনে কারণ হিসেবে জানা গিয়েছিল লরেন্স বিষ্ণোই অভিনেতার প্রতি তার ঘৃণা, যা 90-এর দশকের কৃষ্ণসার শিকারের মামলার সঙ্গে জড়িত। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কালো হরিণ পবিত্র। লরেন্স দাবি করেছেন যে সলমান খান রাজস্থানে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যা করেছে, আর এই কারণেই তাকে ক্ষমা চাইতে হবে, নয়তো তাকে হত্যা করা হবে। যদিও আদালত সলমানের বিরুদ্ধে এই হরিণ শিকারের মামলা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে। এর মধ্যে নতুন করে প্রাণনাশের হুমকি পেলেন সলমান। স্বাভাবিকভাবেই নতুন করে মৃত্যু হুমকি মেলায় আরও জোরদার করা হয়েছে তার নিরাপত্তা। হুগলি জেলার পোলবা থানার হোসনাবাদ এলাকায় দুধে ভেজালের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। গোপন সূত্রে খবর পেয়ে হোসনাবাদের একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে দুধের ট্যাঙ্কার সহ 3 জনকে গ্রেফতার করল পোলবা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ট্যাঙ্কার থেকে দুধ নামিয়ে নীল রঙের প্লাস্টিক কন্টেনারে ভরা হচ্ছিল। অভিযোগ, দুধে জল এবং রাসায়নিক মিশিয়ে পরিমাণ বাড়িয়ে হুগলির বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হতো এই ভেজাল দুধ। অভিযান চালান পোলবা থানার ওসি নাজির উদ্দিন আলী।
পুলিশের উপস্থিতিতেই ধরা পড়ে যায় ৩ অভিযুক্ত। ধৃতদের মধ্যে একজন সৌরভ পাল, নদিয়ার তেহট্টের বাসিন্দা। বাকি দুজন ফেরদৌস মল্লিক ও সুব্রজ মালিক, হুগলির ধনিয়াখালীর হারপুর গ্রামের বাসিন্দা। অভিযান চলাকালীন ২টি গাড়িও আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই গাড়ি ব্যবহার করে ভেজাল দুধ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো। পুলিশ সূত্রে খবর, ধৃতদের সোমবার চুঁচুড়া আদালতে তোলা হয়েছে। হেফাজতে নিয়ে ভেজাল দুধের এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করবে পুলিশ। পুলিশের এক আধিকারিক জানান, এই চক্রে আরও কেউ জড়িত কিনা এবং এই ভেজাল দুধ কোথায় কোথায় সরবরাহ করা হচ্ছিল তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে হোসনাবাদ ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, দুধের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে ভেজালের বিরুদ্ধে প্রশাসনে আরও কড়া পদক্ষেপ প্রয়োজন। পুলিশ জানিয়েছে, এই ধরনের খাদ্যে ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। খাদ্য সুরক্ষার স্বার্থে এই ধরনের অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মুর্শিদাবাদে অশান্তিতে এবার জল গড়ালো সুপ্রিম কোর্টে। বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে মামলা করলেন শশাঙ্ক শেখর ঝা নামে এক আইনজীবী। আবেদনে উল্লেখ, শুধু হাইকোর্ট নয়, সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে সুপ্রিম কোর্টেরও নজর দেওয়া উচিত। ঘটনাটি ঠিক কি? ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ। বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ, অগ্নিসংযোগ। সাধারণ মানুষকে যখন ধর্মের নামে অশান্তি না ছড়ানোর বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী, তখন পাল্টা সুর চড়াচ্ছেন বিরোধীরাও। বস্তুত শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এখন অবশ্য পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। আজ সোমবার রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ সামেম অবশ্য জানিয়েছেন, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন জঙ্গিপুরে শান্তি বহাল আছে। আমাদের পুলিশে যা যা আছে, পেট্রোলিং, পিকেটিং, এগুলি পুরোদস্তুর চলছে। যাতে মানুষের ভরসা ফিরে আসে তার ব্যবস্থা করা হচ্ছে। কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করেছে। আমরা খুবই আত্মবিশ্বাসী যে খুব তাড়াতাড়ি জনজীবন স্বাভাবিক হয়ে যাবে। কিছু লোক যারা নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন তারাও ফিরছেন। মালদা ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সঙ্গে একযোগে আমরা কাজ করছি। সামিম বলে, এখনো গুজব ছড়ানো হচ্ছে। যতক্ষণ গুজব থাকবে ততক্ষণ মানসিকভাবে মানুষ শান্তিতে থাকতে পারবে না। মানসিকভাবে শান্তি না এলে স্বাভাবিক অবস্থা ফেরানো খুব শক্ত। যে কোনোভাবেই হোক এই গুজব ছড়ানো বন্ধ করতেই হবে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। যারা অপরাধী তাদের অবশ্যই ধরা হবে। শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুনের তদন্ত চলছে। উচ্চপদস্থ পুলিশ কর্তারা নিয়মিত এলাকা পরিদর্শন করছেন। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজকের মতন খবর এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।